আসসালামু আলাইকুম। জিডি স্পোর্টসের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। ঋতুপর্ণা চাকমা কেন বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন, কেন তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ রানার্স আপ হলেন, কেন মিরাজ 2024 সালটা এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিততে পারলেন না, কেন তাসকিন আহমেদ 3 ফরম্যাটে পারফরমেন্স করার পরেও তাসকিন আহমেদ দুর্দান্ত একটা বছর তিনি পার করার পরেও কেন তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা যে ওডিআই টিমটা দেয়া হয় সেই টিমে জায়গা পাওয়ার পরও কেন বাংলাদেশের তিনি বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন না। আমার কাছে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ইন্টারেস্টিং কিছু স্টেট রয়েছে, আমি এই স্টেটগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো। আমি শুরুতে যদি একটু মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা বলি, মিরাজ আসলে 2024 সালটা কেমন কাটিয়েছেন। 2024 সালের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মেহেদী হাসান মিরাজ এবং সবচেয়ে বেশি উইকেটটাও মেহেদী হাসান মিরাজের দখলে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্টেট, সেই স্টেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরাজ 31টা উইকেটের সাথে 614 রান করেছেন, 38.38 এভারেজে তিনি রানগুলো করেছেন। এছাড়া পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশ 2024 সালে টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যে হোয়াইট ওয়াশ করলো, সেই সিরিজে কিন্তু মেহেদী হাসান মিরাজ সিরিজ সেরা হয়েছিলেন। সেই সিরিজ স্টেটে যদি আপনারা একটু চোখ বুলান, মেহেদী মিরাজ সেখানে 155 রান করেছেন 2 ইনিংসে ব্যাট করে। মাত্র 2টা ইনিংস তিনি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। আপনারা জানেন যে দ্বিতীয় ম্যাচে মেহেদী মিরাজ কোনো ইনিংসেই ব্যাট করার সুযোগ পাননি। প্রথম ম্যাচে যখন বাংলাদেশ কিনা 26 রানে প্রায় 6টা উইকেট বাংলাদেশের পড়ে যায়, সেখান থেকে লিটন কুমার দাসের সাথে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেই পার্টনারশিপ, যেটা কিনা ম্যাচের ভাগ্য বদল করে দিয়েছিল, গতিপথ চেঞ্জ করে দিয়েছিল। সেই মিরাজের পারফরমেন্স, এত ভালো পারফরমেন্সের পরেও মিরাজ কিন্তু 2024-এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিততে পারেননি। মিরাজ প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা জিততে না পারলেও আপনারা জানেন যে বিএসপিএ নামের একটি সংগঠন রয়েছে, যারা যে ক্রিকেটাররা রয়েছে তাদের একটি সংগঠন, যারা রানিং ক্রীড়াবিদদেরকে বেসিক্যালি তারা পুরস্কৃত করে থাকেন। সেটার কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা জেতার গৌরব অর্জন করেছিলেন। কিন্তু এত কিছুর পরও তিনি কেন প্রথম আলো পুরস্কারটি জিততে পারলেন না, এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আমরা আরেকটু পরে আমি বলছি, ব্যাখ্যা করছি, যখন আমরা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে কথা বলবো তখন হয়তো ব্যাপারটা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। মেহেদী হাসান মিরাজ ছাড়াও কিন্তু তাসকিন আহমেদ, তারও নামটা কিন্তু গতকালকে ছিল এবং দুজনেই যৌথভাবে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। আমার যদি ব্যক্তিগত মত আপনি জানতে চান, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মেহেদী মিরাজের থেকে তাসকিন আহমেদ আরও দুর্দান্ত পারফরমেন্স করেছেন পুরো 2024 সাল জুড়ে। আমি যদি তাসকিন আহমেদের 2024 সালের পারফরমেন্সটা আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে তাসকিন গত বছর টেস্ট ম্যাচ খেলেছেন 4টি, সেখানে তিনি 8 ইনিংস বল করে 19টা উইকেট শিকার করেছেন 3.18 ইকোনমিতে, সেখানে তার একটি 5 উইকেটও কিন্তু ছিল। এবং ওয়ানডের কথা যদি আমি চিন্তা করি, ওয়ানডেতে তিনি 7টা ম্যাচ 2024 সালে খেলেছেন। এই 7 ম্যাচে তাসকিনের দখলে রয়েছে 14 উইকেট, 4টা উইকেট তিনি এক ইনিংসে নিয়েছিলেন, যেটা তার সর্বোচ্চ। এছাড়া তার ইকোনমি রেটটাও কিন্তু বেশ ডিসেন্ট, 5.31। তাসকিন সব থেকে ভালো যেই ফরম্যাটটাতে খেলেছেন 2024 সালে, সেটি হচ্ছে টি-20 ফরম্যাট। আপনারা জানেন 2024 সালে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সেখানে কিন্তু তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে যদি আপনারা সাউথ আফ্রিকার এগেনস্টের ওই ম্যাচটার কথা যদি আপনাদের মনে থাকে, তাসকিনের প্রথম স্পেলে, তাসকিন এবং তানজিম হাসান সাকিবের স্পেলেই কিন্তু বাংলাদেশের কিন্তু জয়ের ভিতটা তৈরি হয়েছিল। বাংলাদেশ কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ কিছু একটা আজকে করবে। তো সেই তাসকিন আহমেদ কিন্তু 2024 সালে 19টি টি-20 ম্যাচ খেলেছেন। এই 19টি টি-20 ম্যাচে তাসকিন 30টা উইকেট সংগ্রহ করেছেন। এবং তাসকিনের যদি আপনি ইকোনমি রেটটা দেখেন 6.98, দুর্দান্ত আপনার বলতেই হবে। এই কারণে আপনার দুর্দান্ত বলতে হবে, তাসকিন কিন্তু নতুন বলে বল করে থাকেন, ওপেনিং বলার বাংলাদেশ দলের। সো যেহেতু তাকে পাওয়ার প্লেতেও বল করতে হয় এবং ডেথ ওভারও বল করতে হয়, সেই অনুযায়ী আপনারা জানেন যে পাওয়ার প্লেতে বল করাটা কিছুটা ডিফিকাল্ট থাকে, নতুন বলে বল করাটা, এবং সেখানে ফিল্ড রেস্ট্রিকশনের একটা ব্যাপার থাকে, যার কারণে বোলারদের অনেক বেশি রান কনসিড করার একটা ঝুঁকি থাকে। এবং আপনি যখন ডেথ বোলিংয়ে যাবেন তখন কিন্তু বোলাররা আরও বেশি বারমুখী অবস্থায় থাকে ইনিংসের শেষের দিকে, সেই জায়গাটাও বোলিং করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। সো তাসকিন 6.98 প্রায় 7 ইকোনমি রেটটা মেনটেন করেছেন টি-20-তে, যেটাকে আপনার ডিসেন্ট বলতেই হবে। এই ছিল তার মাঠের পারফরমেন্স। এছাড়াও তাসকিন 2024 সালে যদি আমি তাসকিনের অ্যাচিভমেন্টের কথা বলি,
আপনারা জানেন যে ক্রিকেটের বাইবেল খেতে উইজডেন প্রতি বছরই একটা বর্ষসেরা একটা একাদশ বা একটা বর্ষসেরা টিম তারা তৈরি করেন। টেস্ট, ওয়ানডে, টি-20 3 ফরম্যাটেই তৈরি করেন। সেখানকার ওয়ানডে ফরম্যাটে কিন্তু তাসকিন আহমেদ একমাত্র বাংলাদেশি হিসেবে 2024 সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা গত বিপিএলে তাসকিন আহমেদ 7টা উইকেট শিকার করেছিলেন 19 রান দিয়ে, যেটা কিনা বাংলাদেশের ইতিহাসের তো বটেই, বিপিএল ইতিহাসের তো বটেই, পুরো টি-20 ক্রিকেট ইতিহাসেরই সব থেকে সুন্দর, সব থেকে ভালো বোলিং ফিগার। এর আগে কেউই এক ইনিংসে 7 উইকেট শিকার করতে পারেননি। সো তাসকিন আহমেদ প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-20তে 7 উইকেট নিয়েছিলেন মাত্র 19 রানের ব্যবধানে। এছাড়াও তিনি গত বছরটাতে টোটাল টেস্ট, ওয়ানডে, টি-20কে যদি আপনারা কাউন্ট করেন ইন্টারন্যাশনালি, তাসকিন কিন্তু 63টি উইকেট শিকার করেছিলেন, যা কিনা পুরো বিশ্বের মধ্যে তৃতীয়। তাসকিনের আগে 2জন প্লেয়ার ছিলেন যারা কিনা তাসকিনের চেয়ে বেশি উইকেট শিকার করেছেন। সো কথা হচ্ছে যে তাহলে এত দুর্দান্ত পারফরমেন্স করার পরেও কেন তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ কেউই বর্ষসেরা ক্রিকেটার বা বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিততে পারলেন না? তার কারণ হচ্ছে ঋতুপর্ণা চাকমা এমন পারফরমেন্স করেছেন 2024 সালে, যেখানে আসলে তাসকিন বলেন বা মিরাজ বলেন, দুইজনেরই যে পারফরমেন্স এটাকে একেবারে ম্লান করে দিয়েছে। কারণ ঋতুপর্ণা চাকমা 2024 সালে অনূর্ধ্ব-19 স্যাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন, বাংলাদেশকে গর্বিত করেছেন, বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিয়েছেন, যেটা কিনা তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে এনে দিতে পারেননি, একটা ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিতে পারেননি। আপনারা জানেন যে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টানা 2বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সেই সাফ চ্যাম্পিয়নশিপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারটা কিন্তু জিতেছিল ঋতুপর্ণা চাকমা। পুরো টুর্নামেন্টে তিনি 3টা গোল করেছিলেন এবং মজার বিষয় হচ্ছে এই 3টা গোল তিনি করেছিলেন শেষ 2টা ম্যাচে এসে, অর্থাৎ সেমিফাইনালে এবং ফাইনালে। ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত ফিনিশিংয়ে বা দুর্দান্ত প্লেয়িংয়ে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা অর্জন করেছে এবং এর সুবাদে ঋতুপর্ণা চাকমা কিন্তু 2024 অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারটি জিতেছেন। শুধু তাই নয়, শুধু সাফের চ্যাম্পিয়ন যে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে করেছেন তাই নয়, এর সুবাদে তার ওই পারফরমেন্সের বেসিসে কিন্তু তার বিদেশ থেকে কিন্তু তার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার খেলার কিন্তু সুযোগ তৈরি হয়েছে বা প্রস্তাব আসছিল। আপনারা জানবেন যে গত বছর ইউরোপিয়ান একটি ক্লাব থেকে ঋতুপর্ণা চাকমাকে ডাকা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, যে মেসিডোনিয়ার একটি ক্লাব, ব্রেরা তিভেরিচ নামের একটি ক্লাব, তারা ঋতুপর্ণা চাকমাকে তাদের হয়ে তাদের ঘরোয়াতে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমরা জানি না যে শেষ অবধি আসলে তাদের আলোচনা কতটুকু এগিয়েছে, কি আলোচনা হয়েছে না হয়েছে সেটার তেমন কোনো কিছু আসলে নিউজ মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে কোনোটাতেই আসেনি। সো আপনাদের সামনে এতগুলো কথা বলার যে উদ্দেশ্যটা আমার ছিল সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে ঋতুপর্ণা চাকমা কেন তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজকে টপকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিতেছে। এখানে তাসকিন, মিরাজ অনেক বড় নাম, নিশ্চয়ই অনেক বড় ব্র্যান্ড ভ্যালু, বাট ঋতুপর্ণা চাকমাও কিন্তু একটা অনেক বড় নাম বাংলাদেশের ফুটবলে। আমি এখানে নারী পুরুষ আলাদা করে বলছি না, বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী যদি সব থেকে বড় তারকা হয় তাহলে ঋতুপর্ণা চাকমাকে নিঃসন্দেহে আপনার হামজা চৌধুরীর পরেই রাখতে হবে, অন্ততপক্ষে বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভ থেকে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার মিরাজ বা তাসকিন যে পারফরমেন্সগুলো করেছেন সেগুলো পুরোটাই তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, কোনোটাতে কিন্তু তাদের দল কিন্তু বেনিফিশিয়ারি হয় নাই। একমাত্র পাকিস্তানের এগেনস্টে ওই টেস্ট সিরিজটা ছাড়া বাংলাদেশ কিন্তু দলগতভাবে অ্যাজ এ টিম সেরকম আহামরি 2024 সালে কোনো পারফরমেন্স করতে পারেনি। পাকিস্তানের এগেনস্টে পারফরমেন্সের পরে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আমাদের হোয়াইট ওয়াশ হয়ে আসতে হয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের টেস্টে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ঘরের মাটিতে, ইভেন জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু আমাদের একটি টেস্ট হারতে হয়েছে চিটাগাঙ্গে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। সো অ্যাজ এ দল, অ্যাজ এ টিম হিসেবে বাংলাদেশ আসলে তেমন কোনো কিছুই করতে পারেনি, যার কারণে কিন্তু তাসকিন বা মিরাজ কেউই আসলে ঋতুপর্ণাকে টপকে ওই পুরস্কারটি জিততে পারেননি। ঋতুপর্ণা যেহেতু বাংলাদেশকে গর্বিত করেছেন, ঋতুপর্ণা যেহেতু বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল ট্রফি এনে দিয়েছেন এবং সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সাফ
সাউথ এশিয়ান ফুটবলের মধ্যে বাংলাদেশ কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন টিম নারী ফুটবলের ক্ষেত্রে। 2022 সালেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2024 সালে। এবং আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে 2022 সালে কিন্তু সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় দলের এক্স ক্যাপ্টেন, তিনি কিন্তু সেবার তার নেতৃত্বে বাংলাদেশ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল এবং তিনি কিন্তু সেবার টুর্নামেন্ট সেরা পুরস্কারটি জিতে তিনিও 2022 সালের কিন্তু বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জিতেছিলেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আগামী পর্বে আপনাদের সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।